প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করছি 2021 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 2 দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায় হিসাব। এটি কিন্তু আমাদের শিরোনাম। তো আমরা প্রথমে উদ্দীপকটা আলোচনা করব। উদ্দীপক আছে আবুল, বাবুল ও আসাদুল একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। এখানে একটা বিষয় দেখো, তারা কিন্তু এই দিন বিজনেস শুরু করছে, এটা কিন্তু পূর্বের উদ্বৃত্ত ছিল না। তাহলে এটা 1 তারিখে তারা ব্যবসাটা শুরু করছে। এই বিষয়টা ভালো মতন বুঝতে হবে। যখন আমরা মূলধন হিসাব করব তখন আমরা ওখানে কি ব্যালেন্স বিডি লিখবো না নগদান হিসাব লিখবো। যদি ব্যবসা আমরা শুরু করি তাহলে কিন্তু আমাদের নগদান হিসাব লিখতে হবে, ওখানে কিন্তু ব্যালেন্স বিডি লেখা যাবে না। সুতরাং এটা ভালো মতন বুঝতে হবে। আমরা এই দিন কিন্তু মূলধন স্বরূপ সরবরাহ করা, অর্থাৎ ওই জানুয়ারি মাসের 2020 সালে জানুয়ারি 1 তারিখে আমরা বিজনেসটা শুরু করছি। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন। আমাদের অঙ্ক কিন্তু 1 বছরে। তাহলে আব্দুল যদি প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন তাহলে কিন্তু আমাদের বার্ষিক উত্তোলনের পরিমাণ কিন্তু হচ্ছে 6000 টাকা। আসাদুল বছরের মাঝামাঝি 2000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। তাহলে বেতন এখানে কে পাচ্ছে? বেতন হচ্ছে আবুল পাচ্ছেন এবং প্রতি মাসে 2500। তাহলে 1 বছরের কথা হচ্ছে, এটাকে 12 দিয়ে গুণ করলে 30,000 টাকা আসবে। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন। তাহলে আমরা ঋণ প্রদান করছি এপ্রিল 1 এবং ঋণ প্রদানের কিন্তু কোনো সুদের হার দেয়া নাই। এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবে। তাহলে এখানে কমিশন পাচ্ছে আবুল, এবং দেখো কমিশনটা পাবে বন্টনযোগ্য মুনাফার উপর কিন্তু, এবং তার পরবর্তী লাভের উপর বলছে 5%। আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ী নিট লাভ 1,10,000 টাকা। এখানে দেখো বলছে আব্দুলের বেতন ডেবিট, কিন্তু এখানে কিন্তু বেতন কিন্তু পাচ্ছে হচ্ছে আমাদের কিন্তু আবুলের বেতন, কিন্তু এখানে বলা আছে আব্দুল। তাহলে এই জায়গায় একটু ভুল আছে, এটাকে আমরা ধরে নিব যে এই বেতনটা কিন্তু আব্দুলের না। তাহলে আমরা আসলে দেখি এখন আমাদের কি কি করতে হবে। আমাদের কতে বলা আছে, কনঙ্গে বলা আছে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তন অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয় সমূহের নিষ্পত্তি প্রক্রিয়াকরণ। এবং এখানে একটা বিষয় দেখো, 4টি নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করতে পারলে 4টি করতে হবে। এই কথার অর্থটা হচ্ছে, আমরা যখন অংশীদারি কারবারের অঙ্ক করি সেখানে কিন্তু কিছু বিষয় আছে চুক্তিপত্রে উল্লেখ থাকে, আবার কিছু বিষয় আছে চুক্তিপত্রে না থাকলে আমরা কি করব, এরকম 4টি বিষয় আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। এখানে কিন্তু বলা আছে, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে আমরা কিন্তু 4টি আনবো এবং এই 4টি কার উপর ভিত্তি করে করব? সহায়ক তথ্যের ভিত্তি। এটা কিন্তু আমাদের সহায়ক তথ্য। এই যে দেখো এখানে সহায়ক তথ্য বলা আছে, তার মানে এই অ্যানসারটা আমাকে করতে হবে এই উদ্দীপকের আলোকে। ঠিক আছে? তারপর খতে কি বলছে, সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে, যেটাকে আমরা বলি আবন্টন হিসাব। সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুল এর চলতি হিসাব প্রস্তুত করতে হবে। তারপর ঘতে বলা আছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুতকরণ। সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুতকরণ। এখানে কিছু দেওয়া আছে, তোমার কি কি তুমি শিখতে পারবে অঙ্কটা করলে, নির্দেশনা কিছু ধাপ দেওয়া আছে। তো এখন আমরা উদ্দীপক নিয়ে আলোচনা শেষ করলাম। আচ্ছা, ক নং উত্তর। এখানে আমরা উত্তর বলবো, যদি আমরা জানি অঙ্কে করার ক্ষেত্রে সমাধান লিখতে হয়, কিন্তু এখানে আমরা উত্তর লিখছি এই কারণে এটা কিন্তু অঙ্ক, এখানে আমরা থিওরি আলোচনা করছি, যেখানে আমি এখানে উত্তর লিখছি। সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করো। অংশীদারি ব্যবসায় পরিচালনা বা কোনো বিরোধ নিষ্পত্তির যাবতীয় বিষয়াদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। অর্থাৎ অংশীদার ব্যবসা লাভ লোকসান বন্টন, তাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা যায় কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকে। যদি চুক্তিপত্রে না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ নেই এমন কোন ঘটনা ব্যবসায় সংঘটিত হলে তা বাংলাদেশে বলবৎযোগ্য 1932 সালের অংশীদারি আইনের মাধ্যমে সমাধান করতে হবে। তাই চুক্তির অবর্তমানে প্রযোজ্য 4টি বিধান নিচে উল্লেখ করা হলো। তাহলে আমরা নিচে 4টি বিধান আমরা উল্লেখ করছি।
প্রথমে আমরা লিখছি লাভ লোকসান বন্টন। আমরা কোন চারটি বিষয় আনবো? উদ্দীপকের আলোকে। উদ্দীপকে খেয়াল করে দেখবা সে কিন্তু লাভ লোকসান বন্টনের ব্যাপারে কিছু বলা ছিল না। তাহলে আমরা কি লিখছি? লাভ লোকসান বন্টন। অংশীদারি চুক্তিপত্রে লাভ লোকসান বন্টন অনুপাত উল্লেখ না থাকলে অংশীদারদের মাঝে লাভ লোকসান সমহারে, এটা হারে হবে, এটা বুঝতে পারছো, এটা ভুল আছে, হারে হবে, বন্টন করতে হবে। সেক্ষেত্রে বন্টন অনুপাত হবে 1:1:1। তিনজন অংশীদার হলে, যদি দুইজন অংশীদার হতো তাহলে 1:1, চারজন হলে 1:1:1:1:1। আমি যেহেতু আমাদের এখানে তিনজন অংশীদার আছে, যেখানে আমি তিনজনের মতো করে দিচ্ছি, আমি এখানে লিখছি অংশীদার, তিনজন অংশীদার হলে। অর্থাৎ অংশীদার যদি কম বেশি হতো তাহলে কিন্তু এটা পরিবর্তন হতে পারতো। আচ্ছা, তারপর দেখো ঋণের সুদ। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে ঋণের উপর সুদ ধার্য করতে হয়। ঋণ থাকলে ঋণের উপর সুদ ধার্য করতে হয়, সেক্ষেত্রে যত পার্সেন্ট সুদ দেওয়া থাকে তত পার্সেন্ট, না থাকলে 6%। এটি আমরা এখানে উল্লেখ করছি। ব্যবসার প্রয়োজনে কোনো অংশীদারদের নিকট থেকে ঋণ গ্রহণ করলে এবং উক্ত ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকলে ঋণের বিপরীতে 6% হারে সুদ ধার্য করতে হবে। আচ্ছা, তারপরে দেখো মূলধনের সুদ। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা, তোমরা যদি পূর্বে অঙ্ক করে থাকো, দেখো সাধারণত আমরা কিন্তু ঋণের উপর কিন্তু আমরা মূলধনের উপর সুদ ধরি। সেক্ষেত্রে কি বলছি? চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মূলধন এবং অতিরিক্ত মূলধনের উপর সুদ ধার্য করা যাবে না। আজকের অঙ্কে কিন্তু মূলধন এবং অতিরিক্ত মূলধন আছে, সেখানে কিন্তু সুদের কথা বলেনি, তাহলে আজকের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা সুদ ধার্য করব না। তারপর দেখো নগদ উত্তোলনের ক্ষেত্রে সুদের কথা বলা আছে, এখানে কিন্তু পণ্য উত্তোলনের ব্যাপারে কি বলছি আমরা? পণ্য উত্তোলনের সুদ চুক্তিপত্রে উল্লেখ না থাকলে পণ্য উত্তোলনের সুদ ধার্য করা যাবে না। মূল বিষয়টি হচ্ছে এরকম, যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে তুমি পণ্য উত্তোলনের সুদ ধরবে, না হলে ধরবে না। তোমরা যদি একাধিক বইয়ের অঙ্ক করে থাকো, সেখানে দেখবা খুব কম অঙ্কে পাওয়া যায় পণ্য উত্তোলনের সুদ। সেটা কখন? যদি চুক্তিপত্রে উল্লেখ থাকে। আর যদি চুক্তিপত্রে উল্লেখ না থাকে তাহলে পণ্য উত্তোলনের উপর আমরা সুদ ধার্য করব না। এখানে এই যে চারটি বিষয় আমরা আনছি, কোন চারটি বিষয়? দেখো এখানে কিন্তু তোমার উদ্দীপকের আলোকে আনতে হবে, যেগুলো অমীমাংসিত বিষয়। একটা হচ্ছে লাভ লোকসান বন্টন, ঋণের সুদ, মূলধন সুদ। অনেকে মনে করবে যে নগদ উত্তোলনের কথাটা লিখি, নগদ উত্তোলনের সুদের ক্ষেত্রে আমরা লিখবো না, কারণ সেখানে কিন্তু বিষয়টা কিন্তু মীমাংসিত, সেখানে কিন্তু বলে দেওয়া আছে 10% সুদের হার। তাহলে এই বিষয়টি মীমাংসিত, তাহলে নগদ উত্তোলনের ক্ষেত্রে আমরা আনবো না, আমরা পণ্য উত্তোলনের ক্ষেত্রে আনবো। যে কারণে আমরা এই চারটি বিষয় নিয়ে আসছি। আচ্ছা, খনন সমাধান আমরা প্রথমে কিন্তু লিখছি, আর কত লিখছিলাম কিন্তু উত্তর, এখানে কিন্তু আমরা লিখছি সমাধান, যেহেতু এটা অঙ্ক করতেছি। এবং খননে বলা ছিল আবুল আব্দুল ও আসাদুল এর লাভ লোকসান বন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য ডেবিট এবং ক্রেডিট আমরা লিখব। তা প্রথমে দেখো আমাদের অঙ্কে কিন্তু আসলে লাভ লোকসান আবন্টন হিসাবে আবন্টন, আমরা এখানে বন্টন লিখছি। মূল বিষয়টি হচ্ছে আমরা যখন অঙ্ক করি অংশীদারি কারবার, অন্য অঙ্ক অধ্যায় অঙ্কগুলোর জন্য, তখন কারবারের হিসাব করি। আর অংশীদারি কারবারের ক্ষেত্রে আসলে কারবারের হিসাব করা হয় না। কারবারের হিসাবে অন্যান্য হিসাবের মাধ্যমে কারবারের নিট লাভ বা নিট ক্ষতি যেটা বের করি, সেটা অংশীদারদের মধ্যে বন্টন করি। আসলে ঠিক নিট লাভ বন্টন করি না, নিট লাভকে আমরা একটা বন্টনযোগ্য মুনাফায় পরিণত করি এবং সেটি অংশীদারদের মধ্যে চুক্তি অনুযায়ী বন্টন করি। চুক্তি না থাকলে সমান হারে বন্টন করা হয়। তাহলে আমরা শুরুতে কিন্তু লিখছি বিশদ আয় বিবরণী নিট লাভ, যেটা আমাদের যেমন প্রশ্নের শেষে দেওয়া ছিল, কারবারের নিট লাভ হয় 1,10,000। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আমরা এটা ক্রেডিট দিকে কেন লিখলাম, ডেবিটে কেন লিখলাম না? আমরা জানি আয় বা লাভের উদ্বৃত্ত কিন্তু ক্রেডিট হয়, সেখানে আমরা ক্রেডিটে লিখছি। আর তার উপরে বিশদ আয় বিবরণী আমরা কেন লিখলাম? কারণ তোমরা জানো যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে কারবারের নিট লাভ বা ক্ষতি বের করা হয়। অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে বিশদ আয় বিবরণী থেকে আমরা নিট লাভটা পাইছি। কোন তোমাদের অনেকের বইয়ে এখানে লাভ লোকসান হিসাব রাখা হয়। আসলে আগে যখন আমরা অঙ্ক করতাম তখন লাভ লোকসান হিসাবের মাধ্যমে নিট লাভ বের করা হয়। এখন কিন্তু লাভ লোকসান হিসাবের মাধ্যমে আমরা নিট লাভ বের করি, আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে বের করি, যেগুলো আমরা বিশদ আয় বিবরণী লিখছি। তারপর দেখো আমাদের অঙ্কের ঋণ ছিল এবং ঋণের সুদটা আমরা ডেবিটে লিখছি। এখন ডেবিটে কেন লিখলাম খেয়াল করে দেখো, ঋণ কেটে ঋণের সুদ কিন্তু ডেবিট হয়, যেগুলো আমরা ডেবিট দিকে লিখছি। আচ্ছা, ঋণের সুদ কি ওখানে কি পার্সেন্ট বলা ছিল না? আমরা কিন্তু জানি অংশীদারি আইন অনুযায়ী ঋণের পার্সেন্ট না থাকলে 6% হারে সুদ বের করতে হয়। তাহলে এখানে আমরা লিখছি আশাদুলের চলতি হিসাব। এখন চলতি হিসাব আমরা কেন লিখলাম? আমরা যদি লাভ লোকসান আবন্টনের হিসাবের অঙ্কগুলো হয় চলতি হিসাবে যাবে, না হলে মূলধন হিসাবে যাবে। যদি চলতি হিসাবে যায় তাহলে তার শিরোনাম চলতি হিসাব লিখতে হয়, যদি মূলধনে যায় তাহলে তার শিরোনাম মূলধন লিখতে হয়। আমাদের কিন্তু গণনে বলা ছিল চলতি হিসাব প্রস্তুত করো, যে অর্থাৎ আমরা খ থেকে গণন প্রশ্নের সমাধান করব, যে কারণে আমরা এখানে চলতি হিসাব লিখছি। এবং এখানে ঋণের সুদ আমরা বের করছি, নিচে আমি এই গণনা কাজগুলো পরে দেখিয়ে দিব যে 450 টাকা কিভাবে সুদ আসছে। তারপরে দেখো আমরা ক্রেডিট দিকে আব্দুলের চলতি হিসাবে উত্তোলনের সুদ লিখছি। আমরা নগদ উত্তোলনের সুদ বলা ছিল, নগদ উত্তোলনের সুদ আমরা এখানে 300 টাকা আনছি, আমরা গণনা কার্য নিতে বুঝাই দেবো। তারপর পণ্য উত্তোলন দেখো, আশাদুলের কিন্তু পণ্য উত্তোলন বলা ছিল। এখন পণ্য উত্তোলনের একটা বিষয় মনে রাখবা, পণ্য উত্তোলন লাভ লোকসান আবন্টনে ক্রেডিট দিকে আসতেও পারে, নাও পারে। কখন আসবে না? যদি বলা থাকে হিসাবভুক্ত করা হয়েছে, তাহলে পণ্য উত্তোলন আসবে না। কিন্তু পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়েছে কি হয়নি, এই ধরনের কোনো কিছু ইনস্ট্রাকশন যদি না থাকে তাহলে আমরা ধরে নিব পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়নি, যে কারণে আমরা পণ্য উত্তোলন নিয়ে আসি। এবং এই পণ্য উত্তোলন চলতি হিসাবে যেহেতু যাবে, সে কারণে আমরা হেডলাইন করছি আশাদুলের চলতি হিসাব পণ্য উত্তোলন। এবং দেখো ওইখানে কিন্তু আব্দুলের আবুলের একটা কমিশন ছিল, এবং কমিশনটা ছিল যে বন্টনযোগ্য মুনাফার উপর
কমিশন চার্জ করার পরবর্তী নিকলাবের উপর বলা 5% বলা ছিল। তাহলে আমরা প্রথমে আবুলের চলতি হিসাব কমিশন লিখছি, এখন এটা কিন্তু আমরা এখনো বের করতে পারিনি। আমরা এটা এখন গণনা কার্যের মাধ্যমে দেখা দেবো। আমরা নিচে আসি, গণনা কার্যগুলো দেখি। আচ্ছা, নিচে দেখো গণনা কার্য, তোমরা অঙ্ক করার পর অবশ্যই এখানে গণনা কার্য এভাবে লিখবে। লেখার পর লিখবে, আমরা প্রথমে লিখছি আশাদুলের ঋণের সুদ। ঋণ ছিল 10,000 টাকা, 6% পহেলা এপ্রিল সে ঋণ গ্রহণ করে এবং ঋণ প্রদান করে কারবারকে। তাহলে কিন্তু 9 মাস হয়, 9 মাসে সুদের পরিমাণ আছে 450 টাকা। কারণ আবুলের উত্তোলনের সুদ আমরা কিভাবে বের করছি, প্রতি মাসে 500, প্রতি মাসে 500 হলে মাসিক উত্তোলনের পরিমাণ কত, এই কারণে 12 দিয়ে গুণ করছি এবং 10% করে 6 মাস নিচ্ছি। আমরা জানি উত্তোলনের পর কখনো 1 বছর সুদ হয় না, 6 মাস হয় এবং এই উত্তোলনের সুদ বের করে 11টা রুলস আছে। আমি আশা করব তোমরা যদি এই অধ্যায়টা পূর্বে পড়ে থাকো নিশ্চয়ই তোমরা এই সূত্রগুলোর ব্যাপারে পরিচিত আছো। তাহলে এখানে কিন্তু আমরা 300 টাকা বের করছি। তারপর দেখা আবুলের কমিশন, কমিশনটা আমরা কিভাবে করব, ওই যে নিকলাব যেটা নিকলাব, আমরা যদি ক্রেডিটে দেখো, আমাদের ক্রেডিট আমাদের কি কি ছিল, ক্রেডিট পাশে আমাদের যোগফল কিন্তু আসে 1,12,300। এই যে দেখো 1,12,300, এই 12,300 থেকে আমাদের ডেবিট পাশে 450 টাকা ছিল। এটা কিন্তু কারবারে নিকলাব এবং এর সাথে তোমার উত্তোলন সুদ যোগ করে কিন্তু আছে 1,12,300 এবং তার থেকে আমাদের ঋণের সুদ 450 যদি আমরা বাদ দিয়ে আমরা বন্টনযোগ্য মুনাফা পাবো এবং তারপর আমরা কমিশনটা বের করব। কমিশন ছিল, কমিশনটা বলা ছিল পরবর্তী বলে যত পার্সেন্ট বলবে উপরে ওই অংশ এবং নিচে 100 সাথে ওই সংখ্যাটা যোগ করে বের করতে, অর্থাৎ 5 উপরে কেন আসছে 5% আর 105 কেন আসছে, আমি বলছি পরবর্তী বলে 100 সাথে 5 যোগ করে আনতে হয়। তাহলে আমাদের এখানে কিন্তু আসে 5,326 দশমিক কত, এটাকে আমরা রাউন্ড ফিগার করছি। তাহলে আমাদের কমিশনটা বুঝতে পারছো। আমরা কমিশনটা আরেকটা বিষয় আমরা এখানে লিখে দিচ্ছি যে আবুলের বেতন ডেবিট করার পর নিকলাব দেওয়া আছে, তাই লাভ লোকসান বন্টন হিসাবে বেতন হিসাবভুক্ত করা হয়নি। আমরা বেতন জানি, বেতন কখনো আবন্টন আসে কখনো আসে না। এখানে কেন আসবে না, এখানে কিন্তু বলা ছিল যে বেতন ডেবিট করার পর, একটা জিনিস খেয়াল করে দেখো, বেতন কিন্তু আবন্টনের ডেবিট পাশে বসে, ডেবিট করা হয়েছে একবার, তাহলে তুমি আরবার ডেবিট করবে না। ডেবিট করার অর্থ হচ্ছে নিকলাব থেকে বেতনটা বাদ দেওয়া হয়ে গেছে, এই কারণে কিন্তু আমরা বেতনটা এখানে আনিনি। তাহলে দেখো এখানে আমরা কি করছি, তাহলে এখানে আমরা কমিশনটা নিয়ে আসলাম। কমিশনটা হচ্ছে 6,326 টাকা এবং এই যোগফল থেকে এই যে 1,12,300 টাকাটা আমরা ডেবিটে নিয়ে আসলাম। এখান থেকে যদি আমরা এগুলো বাদ দিই, অর্থাৎ 450 এবং 5,326 যদি বাদ দিই, তাহলে আমাদের কিন্তু বন্টনযোগ্য মুনাফার পরিমাণ আছে 1,06,524 টাকা। এবং এটা কিন্তু এই যে অংশীদার আছে 3জন, এদের মধ্যে আমরা ভাগ করে দিই। কিভাবে ভাগ করবো এটা আমরা কতই আলোচনা করছি, যেহেতু চুক্তিতে উল্লেখ নেই সেহেতু সমান হবে, সমান হলে 3 জনে 1 করে পাবে এবং গণনা কার্য আসে। তো এই যে এখানে কিন্তু আমি গণনা কার্য দেখাইছি, যে অনুপাতটা লিখছি এবং এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করি, 3 জন আছে যেহেতু 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। তাহলে এই অনুপাতটা কিন্তু দেখো 3 জনের কিন্তু সমান হয়েছে, সমানটাই আমরা এখানে আমরা লিখে দিয়েছি, অর্থাৎ এই টাকাটাকে আমরা এখানে বন্টন করে বসাইছি। এখন আমাদের খনন আলোচনা শেষ, এখন আমরা গণন আলোচনায় আসবো। সমাধান আমরা এখানে সমাধান লিখছি, যেহেতু অঙ্ক সেহেতু আমরা গণনে বলা ছিল, তোমরা যদি কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে যে আব্দুল ও আসাদুল এর চলতি হিসাব এবং আমরা ডেবিট ক্রেডিট লিখছি, আমরা চলতি হিসাবে আমরা এরকম করে ছক করছি। আচ্ছা, চলতি হিসাব বিষয়টা কি, চলতি হিসাবে মনে রাখবা উত্তোলন ও অতিরিক্ত মূলধন এবং অতিরিক্ত মূলধন বাদে সবকিছুই আসে চলতি হিসাবে। মূল বিষয়টি হচ্ছে অর্থাৎ মূলধন এবং অতিরিক্ত মূলধন বাদে সব নিয়ে আসবো আমরা। এবং কখনো কোনো অঙ্কে চলতি হিসাবে উদ্বৃত্ত থাকে, উদ্বৃত্ত থাকলে নিয়ে আসতে, আজকের অঙ্কে চলতি হিসাবে কোনো উদ্বৃত্ত ছিল না, যে কারণে আমরা প্রথমে কি করছি, আমরা উত্তোলন, আমরা জানি উত্তোলন ডেবিট দিকে লিখতে হয়। এখন উত্তোলন করছে আব্দুল, আর কেউ কিন্তু উত্তোলন করেনি। উত্তোলনের পরিমাণ ছিল প্রতি মাসে 500, তাহলে বার্ষিক উত্তোলনের পরিমাণ আছে 6,000 টাকা, যেখানে এখানে আমরা 6,000 টাকা লিখছি। এবং এখানে দেখো লাভ লোকসান আবন্টন বন্টন হিসাব এখানে লিখছি, এখানে লিখে আমরা যেটা করবো লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিটেরটা ডেবিটে আসবে এবং ডেবিটেরটা ক্রেডিট আসবে। ওখানে তোমার ডেবিটে কি ছিল, ডেবিটে ঋণের সুদ ছিল, আমরা ঋণের সুদ লিখছি। ডেবিটে মুনাফার অংশ ছিল, মুনাফার অংশ ছিল এবং কমিশন ছিল। কমিশনটা কেন আনি না, কারণ কমিশনটা আবুল বা আসাদুল কারোর ছিল না। এখানে কিন্তু চলতি হিসাব করতে হবে শুধুমাত্র আব্দুল আর আসাদুলের, যে কারণে আমরা কমিশনটা আনিনি। আর ওখানে ক্রেডিটে কি ছিল, উত্তোলনের সুদ ছিল আব্দুলের, যেখানে উত্তোলনের সুদ আমরা 300 টাকা লিখছি এবং পণ্য উত্তোলন ছিল 2,000 টাকা, আসাদুল আমরা পণ্য উত্তোলন লিখছি। এখন একটা বিষয় খেয়াল রাখবা, লাভ লোকসান আবন্টন থেকে যেগুলো নিয়ে আসবো সেগুলো আমরা লাভ লোকসান বন্টন শিরোনামের নিচে লিখবো, আর যে হিসাবটি লাভ লোকসান বন্টন হিসাব থেকে আনি না, আমি উদ্দীপক থেকে আনছি, সেই হিসাবটি কিন্তু আমরা আবন্টনের উপরে লিখছি। দেখো আমি উত্তোলন হিসাবটা কিন্তু আমি আবন্টন হিসাব বন্টন হিসাব থেকে আনিনি, আমি আনছি উদ্দীপক থেকে, যে কারণে আমি কিন্তু লাভ লোকসান বন্টন হিসাবের উপরে লিখছি, এটা কখনোই বন্টন হিসাবে নিচে লেখা যাবে না। তাহলে তোমার জানো ব্যালেন্স কিভাবে বের করতে, আমাদের ক্রেডিট দিকে বেশি হবে, ক্রেডিট দিকে যোগ নিয়ে আসি 35,958 টাকা এবং এইটা এখানে এনে এই 2,000 টাকা যদি বাদ দিই তাহলে এর ফলাফল আছে 33,958 টাকা এবং একইভাবে এখানে আসে 35,508 টাকা। এই ফলাফলটা আমরা এখানে নিয়ে আসি, এনে যদি আমরা 6,000 এবং 3,300 টাকা যদি বাদ দিই তাহলে আছে 29,208 টাকা।
এবং এই সিডি করতে হয় কিন্তু মাসের শেষ দিন, এবং ব্যালেন্স সিডিটাই পরের মাসে কিন্তু বিলি হয়। এখানে জানুয়ারি 31, তাহলে আমাদের পরের বছর চলে যাচ্ছে, যেহেতু আমরা অঙ্ক 20, পরবর্তী বছর মানে 2021 জানুয়ারি 1 ব্যালেন্স বিল লিখছি, এখানে কিন্তু আর কোনো ক্লোজ করা যাবে না। এখন আমরা এখানে টিকা দিছি যে আব্দুলের বার্ষিক উত্তোলন, এখানে কিন্তু আমরা এটা দেখাই দিছি টিকাতে বার্ষিক উত্তোলন আমরা কি আনছি। এখন ঘনং সমাধান আমরা করব। ঘনং এ কি বলা ছিল, আবুল ও আসাদুল এর মূলধন হিসাব করতে স্থিতিশীল পদ্ধতি। স্থিতিশীল পদ্ধতি বিষয়টা কি, বিষয়টি হচ্ছে এখানে শুধুমাত্র অংশীদারদের মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে, অন্য কিছু আসবে না। এর কারণটা হচ্ছে যে দেখো অংশীদারদের মূলধন কিন্তু পরিবর্তন হয় কিভাবে, তারা প্রথম যে ইনভেস্ট করছে, তারপর চলতি বছরে তারা যে পরিমাণ লাভ করে উত্তোলন করে, তারা হয়তো কেউ বেতন পায়, কেউ কমিশন পায়, এই সব কিছু মিলে কিন্তু মূলধনের পরিবর্তন হয়। অর্থাৎ 1 তারিখে তাদের মূলধন যে ব্যালেন্স বিলিটা থাকে, পরবর্তী বছরে কিন্তু এটা পরিবর্তন হয়, এটাকে বলা হয় পরিবর্তনশীল পদ্ধতি। আর স্থিতিশীল পদ্ধতি হচ্ছে এখানে শুধুমাত্র মূলধনের হিসাবে, অন্য কোনো হিসাব আর হবে না। তাহলে আমরা কার হিসাব করব, আবুল এবং আসাদুল, এইভাবে আমরা ছকটা করব। ছকটা আমরা এখানে ডেবিট কেটে লিখি, তারিখ বিবরণ টাকা আবুল আসাদুল এবং বিবরণ আবুল আসাদুল। এখানে মূলধনের উদ্বৃত্ত কি ক্রেডিট হয়, যেগুলো আমরা ক্রেডিট দিকে লিখছি। ক্রেডিট দিকে 2020 জানুয়ারি 1 তারিখে নগদান হিসাব। নগদ হিসাব আমরা কেন লিখছি, আমরা যে মূলধনের আবেদন করি নগদান হিসাব দেবে মূলধন ক্রেডিট, মূলধন ক্রেডিটে ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম কি লিখবো, নগদ। অর্থাৎ এই টাকাটা তারা নগদে ইনভেস্ট করছে। ওখানে কিন্তু আমি শুরুতে বলছি তারা কিন্তু ব্যবসা শুরু করছেন। যদি বলতে উদ্বৃত্ত ছিল তাহলে কিন্তু আমরা নগদান হিসাব না লিখে আমরা ব্যালেন্স বিলি লিখতাম। যেহেতু উক্ত বছরে তারা ব্যবসা শুরু করছে, যেখানে আমরা নগদান হিসাব লিখছি। এবং তোমার আবুল বছরের মাঝামাঝি পহেলা জুন কিন্তু সে আবার অতিরিক্ত মূলধন আনে 20,000 টাকা, যেটাকে আমরা নগদ হিসাব দিই। এখানে আমরা অতিরিক্ত মূলধন কথা লিখছি, এটা লিখতেও পারো নাও লিখতে পারো, ঠিক আছে। যেহেতু এখানে উত্তর মূলধন বা অতিরিক্ত মূলধন ছাড়া অন্য কিছু আসবে না, তাহলে এখানে আর কোনো কিছু আসতেছে না। তাহলে এখানে যদি আমরা যোগ করি 2 লক্ষ টাকা, আসাদুলের 2 লক্ষ টাকা যদি এখানে নিয়ে আসি, এবং এখানে যদি কোনো কিছু বাদ দেওয়া না থাকে, তাহলে ব্যালেন্স শিটে কিন্তু 2 লক্ষই হবে। এবং আবুলের ফলাফল আসে 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা আবুলের ডেবিট কলামে লিখছি, এবং এখানে বাদ দিলে 3,20,000 এর উপরে যেহেতু কোনো হিসাব নাই, এবং এই সিডিতে কিন্তু পরের বছর 1 তারিখে ব্যালেন্স বিডি আমরা লিখছি। এটা হচ্ছে আমাদের ঘর শেষ। এখন আমরা উমরং সমাধান করব। আচ্ছা দেখো, উমরং সমাধানের বিষয়টা বলি। উমরং সমাধান আসলে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটি ছিল যে আবুল ও আব্দুলের মূলধন হিসাব করা পরিবর্তনশীল পদ্ধতিতে। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, আমরা লিখছি হচ্ছে উমরং সমাধান গণনা করতে। এখন উমরং এর গণনা কার্য আমরা কেন করব, এখানে আমাদের উমরং এ কিন্তু লাভ লোকসান বন্টন হিসাব করতে বলেনি, আমাদের বলছে মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে। এখন একটা বিষয় দেখবা, আমরা মূলধন হিসাব করি কোথা থেকে, মূলধন হিসাবটা তৈরি করি আমরা লাভ লোকসান বন্টন হিসাব এবং উদ্দীপক, এই দুইটা সমন্বয়ে আমরা মূলধন হিসাব প্রস্তুত করি। নিয়ম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাবে আমরা এই যে শিরোনামগুলো, এই শিরোনামগুলো আমরা কি লিখবো, যদি মূলধন হিসাবে যায়, লাভ লোকসান বন্টন হিসাব যদি মূলধন হিসাবে যায়, তাহলে আমাদের শিরোনাম মূলধন হিসাব লিখতে হয়। আর যদি চলতি হিসাবে যায়, তাহলে আমাদের শিরোনাম চলতি হিসাব লিখতে হয়। আমরা পূর্বে যে লাভ লোকসান বন্টন হিসাবটা করছি, সেখানে কিন্তু আমি মূলধন হিসাব শিরোনাম করিনি, আমি কি শিরোনাম করছি, চলতি হিসাব, কারণ গয়ের জন্য আমি তৈরি করছি। তাহলে ওই লাভ লোকসান আবন্টন হিসাব দ্বারা এখানে আমি উমরংয়ে মূলধন হিসাব করতে পারবো না, কারণ ওইখানে কিন্তু আমি চলতি হিসাব শিরোনাম করছি। যে কোনো আমি এটাকে গণনা কার্যটা নতুন করে আবার করে দিচ্ছি। এখন তুমি বলতে পারো স্যার এত বড় একটা গণনা কার্য আমরা করবো, এখানে একটা বিষয় দেখো যে তুমি কিন্তু এটা পরীক্ষার হল নাই, পরীক্ষা হলে একটা অঙ্ক করার সময় তুমি 20 থেকে 21 মিনিট সময় পাই, আর এখানে তুমি অ্যাসাইনমেন্ট করতেছো, যার জন্য তুমি পর্যাপ্ত সময় পাচ্ছ। সুতরাং একটু গণনা কার্য বড় হলেও তোমার করাটাই সবচাইতে ভালো। বা তুমি বলতে পারো যে তাহলে আমি লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমি খতে করলাম, সেখানে তো শিরোনাম চলতি হিসাব এবং মূলধন হিসাব দুইটা শিরোনাম দিলেই হতো। তাহলে তুমি তোমার বইয়ের দিক দেখো তো, বইয়ে কোনো অঙ্ক আছে যেখানে একই অঙ্কের দুইটা শিরোনাম করা হয়েছে, চলতি হিসাব এবং মূলধন হিসাব করা হয়নি। তাহলে আমরা সুতরাং আমরা একটা অঙ্কে লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা একটা শিরোনাম দুইটা শিরোনাম ব্যবহার করব না। যেগুলো আমি এটা গণনা কার্য করছি, গণনা কার্য আমরা প্রথমে একইভাবে পূর্বেরটাই আলোচনা করছি, বিশদ আইগুণিতে নিক্লাব লিখছি, এবং আমরা এখানে উত্তোলনের সুদ লিখবো, এবং এটা কোথা থেকে আসছে সেটা আমরা পূর্বেই আলোচনা করছি। এখানে শুধু পার্থক্যটা হচ্ছে আগেরটাতে আমরা চলতি হিসাব লিখছিলাম, এটা মূলধন হিসাবে লিখছি, কারণ আমরা মূলধন হিসাব প্রস্তুত করবো। উত্তোলনের সুদ মূলধন হিসাবে যায়, চলতি হিসাবেও যায়। যদি মূলধন হিসাবে যায় তাহলে তার শিরোনাম মূলধন হিসাব হতে হবে, যদি চলতি হিসাবে যায় তাহলে তার শিরোনাম চলতি হিসাবে লিখতে হবে। যেহেতু এটা মূলধন হিসাবে যাবে, সেজন্য আমি শিরোনাম মূলধন হিসাব লিখছি। এবং আসাদুলের মূলধন হিসাব দেখো আমি পণ্য উত্তোলন লিখছি। আগের অঙ্কটাতে আমি চলতি হিসাব লিখছিলাম, কারণ ওটা থেকে আমি চলতি হিসাব প্রস্তুত করছি, আর এটা থেকে আমি যেহেতু মূলধন হিসাব প্রস্তুত করবো, সেজন্য আমি শিরোনাম মূলধন হিসাব লিখছি। আচ্ছা এখানে দেখো আসাদুলের ঋণ হিসাব, ঋণের সুদ। আচ্ছা ঋণের সুদ মূলধন হিসাবে যায় না, ঋণের সুদ চলতি হিসাবে যায় অথবা ঋণ হিসাবে যায়। যেহেতু আমরা মূলধন হিসাব করতেছি, সেজন্য আমি কিন্তু এখানে লিখছি আসাদুলের ঋণ হিসাব, ঋণের সুদ লিখছি, ঠিক আছে। এবং আবুলের কমিশন মূলধন হিসাব, কমিশন মূলধন হিসাবে যাবে, যেগুলো আমি এখানে শিরোনাম কিন্তু মূলধন হিসাব লিখছি। আমি কমিশনটা কিভাবে আনছি এটা কিন্তু পূর্বে আমরা আলোচনা করছি, ঠিক আছে। ঠিক একই ভাবে যা আমরা অঙ্ক করছি, সুতরাং আগে যে লাভ লোকসান বন্টন হিসাব করছি এটা একই করা হয়েছে, শুধু পার্থক্যটা হচ্ছে এখানে চলতি হিসাবের জায়গায় মূলধন হিসাব লেখা হয়েছে,
চলতি হিসাবে জায়গায় মূলধন হিসাব লেখা হয়েছে, আর ওখানে এখানে ঋণের জায়গায় এখানে মূলধন হিসাব না লিখে আমরা ঋণ হিসাব দিচ্ছি, কারণ ঋণ মূলধন হিসাবে যায় না, যেগুলো আমরা ঋণ হিসাব দিচ্ছি। এখানে কিন্তু আমি নিচে এটা কিভাবে ক্যালকুলেশন করছি গণনা কার্যগুলো নিচে দেখাইনি, যেহেতু আমরা পূর্বে খতে দেখাইছি, আর যেহেতু এটা গণনা কার্য সুতরাং গণনা কার্য খুব ডিটেইলস করার প্রয়োজন হয় না। তাহলে এটা কিন্তু আমরা উমর নঙের গণনা কার্য করলাম। এখন উমর নঙে আমরা মূল সমাধানে আসবো। আচ্ছা দেখো, এখন কিন্তু আমি উমনঙ্গের সমাধান করতেছি। উমনঙ্গে কি বলা ছিল যে আবুল ও আব্দুল এর মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতি বলতে কি, এখানে মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন সবই আছে, মূলধনটা পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় দেখো, এখানে দেখো ওদের 1 তারিখে ওদের মূলধন ছিল কিন্তু 3 লক্ষ টাকা, আবুলের বা আব্দুলের ছিল 2,50,000, বছরের শেষে দেখবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। তাহলে আমরা ছক করছি, ডেবিট ক্রেডিট টাকা আবুল, আব্দুল, তারিখ আব্দুল, আব্দুল ইসি। প্রথমত আমরা 2020 জানুয়ারি 1 তারিখে আমরা নগদান হিসাব দিয়ে ওদের যে প্রারম্ভিক যে মূলধনটা ছিল সেটা লিখবে। এখানে নগদ হিসাব আমরা কেন লিখছি, তোমরা যদি মূলধন হিসাব পূর্বে আরো অঙ্ক করে থাকো, কখনো এখানে ব্যালেন্স বিডি হয়, কখনো নগদান হিসাব। যদি বিজনেস শুরু করি তাহলে কিন্তু ব্যালেন্স বিডি লেখা যায় না, লিখতে হয় নগদান হিসাব। তাহলে আমরা নগদান হিসাবে আবুলের ছিল 3 লক্ষ টাকা এবং আব্দুলের ছিল 2,50,000 টাকা, এবং তারপর আমরা অতিরিক্ত মূলধনটা নিয়ে আসবো। অতিরিক্ত মূলধন ছিল জুন 1 তারিখে আবুলের 20,000 টাকা, এবং এখানে তুমি চাইলে নিচে লিখে দিতে পারো, অতিরিক্ত মূলধনটা লিখতে পারো, না লিখলেও চলে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা কিন্তু উত্তোলন লিখবো, বার্ষিক উত্তোলন লিখবো। বার্ষিক উত্তোলন ছিল শুধুমাত্র আব্দুলের, এবং প্রতি মাসে 500 টাকা করে 1 বছরে 6,000 টাকা। এর উত্তোলনের তারিখটা কিন্তু আমরা 31 ডিসেম্বর দিচ্ছি। কেন 31 ডিসেম্বর দিচ্ছি? আচ্ছা, আব্দুল কত টাকা উত্তোলন করছে 1 বছর চলতি বছর, এটা জানার জন্য কিন্তু আমরা 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যে কারণে কিন্তু ওখানে কিন্তু বছর প্রতি মাসে, কিন্তু তার বার্ষিক উত্তোলন কত 6,000 টাকা, তাহলে আমাকে 31 ডিসেম্বর লিখতে হবে। এবং এখানে দেখো আমরা বেতন নিয়ে একটা বিষয় আমরা ক্লিয়ার করে দিই। বেতন কিন্তু আমরা আবন্টনে আনিনি। কেন আনিনি? কারণ বেতন ডেবিট করা হয়েছে, যে কোনো আমরা বেতন আবন্টনে আনিনি, কিন্তু বেতন মূলধন হিসাবে আসবে। বেতন মূলধন হিসাবে আসে কখন? মূলধন হিসাবে আসে না যদি বলা থাকতো বেতন নগদে গ্রহণ করেছে, উত্তোলন করছে, কারবার থেকে তুলে নিছে, এগুলো বলা থাকলে মূলধন হিসাবে আসে না। তাহলে বেতন যেহেতু এই ধরনের কিছু বলা ছিল না, তাহলে বেতন মূলধন হিসাবে আসবে। তাহলে বেতন মূলধন হিসাবে যখন আসে, আমি কিন্তু এই আবন্টন লাভ লোকসান বন্টন হিসাব শিরোনামের উপরে লিখছি। কেন উপরে লিখছি? বেতন কিন্তু আমি লাভ লোকসান বন্টন হিসাব থেকে আনিনি, আমি উদ্দীপক থেকে নিচ্ছি, যেখানে আমি উপরে লিখছি লাভ লোকসান বন্টন হিসাবের উপরে লিখছি। বা এখানে একটা শিরোনাম দেওয়া যেতে পারে বিশদ আয় ইউনিট, কারণ এটা বিশদ আয় ইউনিট ছিল, এটা শিরোনাম না দিলেও চলে। তারপর দেখো আমরা কি করছি, লাভ লোকসান বন্টন হিসাব লিখে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিটেডটা আমরা ক্রেডিটে লিখছি। ডেবিটেড থেকে ক্রেডিট আনার মতন ছিল, কমিশনটা ছিল আব্দুলের এবং মুনাফার অংশটা আমরা নিয়েছি। এবং ক্রেডিটে আসুন, ক্রেডিটে আমরা দেখি কি লিখছি, লাভ লোকসান বন্টন হিসাব, অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিটটা ডেবিট আছে, সেখানে কি আসবে, উত্তোলনের সুদ 300 টাকা। আর পণ্য উত্তোলন ছিল, কিন্তু পণ্য উত্তোলন আবুল বা আব্দুল এদের কারোরই ছিল না, যেগুলো আমরা নিয়েছি, এটা আমরা নিয়েছি। এবং একইভাবে আমরা এখন ব্যালেন্স বের করব। আমরা ক্রেডিটে যদি যোগ করি, এখানে আসে 2,85,508 এবং 3,90,834 টাকা। আমি এই ফলাফলটা আমরা এখানে নিয়ে আসছি, এবং নিয়ে আসার পর পূর্বে যে ব্যালেন্স গুলো ছিল এখানে প্রত্যেকে এই টাকাগুলো আমরা বাদ দিলে, এখানে ফলাফল 6,000 এবং 300 টাকা যদি বাদ দিই তাহলে আসে 2,79,208 টাকা, এবং এখানে বাদ দেওয়ার মতো কিছু ছিল না, ফলে আসছে কত, 3,90,834 টাকা। এটা 34 টাকাতে বুঝতে তোমাদের একটু সমস্যা হচ্ছে। এবং এই ব্যালেন্স সিডি কিন্তু এখানে বিডি হবে। আমরা জানি সিডির নিয়ম কি, সিডির হচ্ছে সিডি যেদিকে বের হবে বিডি বের হয় তার উল্টো দিকে। সিডি ছিল ক্রেডিট ডেবিট, তাহলে আমরা বিডি কিন্তু ব্যালেন্স নিয়ে আসি ক্রেডিট দিকে। এই যে দেখো পরিবর্তনশীল মূলধন, তার প্রথম মূলধন কত ছিল, 3 লাখ। দেখো তা আবুলের মূলধন ছিল 3 লাখ এবং 2 লাখ মধ্যে, এই যে পরিবর্তন হয়ে গেছে 3,90,834 এবং 2,79,208। এটা কি বলা হয়, পরিবর্তনশীল পদ্ধতি। এখানে দেখো আমি একটা টিকা দিছি, আমাদের উদ্দীপকে বেতন নিয়ে একটু সমস্যা ছিল। বেতন প্রথম বলছে আবুলের, পরে আবার বলছে আব্দুলের ডেবিট করা। আসলে বিষয়টা হবে আবুলেরই বেতন হবে, যেহেতু ওই সমস্যা কনফিউশন দূর করার জন্য তোমরা এখানে একটা টিকা দিয়ে দিবে যে আবুলের বার্ষিক বেতন 12,000 দিয়ে যদি আমরা 2,500 গুণ করি তাহলে 30,000 টাকা হয়, যেটা কিনা আমরা এখানে দেখো বেতনটা আমরা লিখে দিছি, এই যে আবুলের বেতন 30,000 টাকা। বুঝতে পারছো? আমরা এই উদ্দীপকটা নিয়ে আলোচনা করছি। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে। তারপর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমরা এর পরবর্তীতে তোমাদের আরো যে অধ্যায় অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো আমরা সমাধান করব। এখানে থিওরি গুলো দেওয়া হয় না এই কারণে, কারণ আমি নিজেও ব্যস্ত থাকি, এই ব্যস্ততার কারণে থিওরি নিয়ে আলোচনা করি। আরেকটা বিষয় এখানে একটু বলে দিই আমি তোমাদেরকে, আমরা যখন কোশ্চেনটা করব সমাধান করব তখন দেখো চারদিকে বর্ডার করি। আমরা মনে করি যে হিসাব বিজ্ঞানে বুঝি মার্জিন হয় না, হিসাব বিজ্ঞানে মার্জিন দিতে সেটা চারদিক দিয়ে দেখো, চারদিক দিয়ে আমাদের কিন্তু মার্জিন দিতে হয়। এবং এখানে কিন্তু দেখো আমি এটা মার্জিন করে নিই, তোমরা এভাবে মার্জিন করে নিবে, অবশ্যই সব কালো কালারই ব্যবহার করবে। এবং এখানে কিন্তু আমি একটু বেশি দিচ্ছি, কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কিন্তু পিন আপ করবো, যেগুলো আমি এখানে কিন্তু বেশি দিচ্ছি,
মানে জায়গাটা একটু বেশি রাখছে, এখানে একটু আমি কম রাখছি যেহেতু আমাদের অনেকগুলো ছক করতে হয়, যে কারণে এখানে এভাবে করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অঙ্ক কিন্তু সঠিক হলে একই রকম হবে, কিন্তু থিওরি গুলো কিন্তু এক একজন আলোচনা এক এক রকম হবে। তাই আমি বলবো যে থিওরি অংশটা সেটা যে কোনো সাবজেক্টই হোক, কোনো ইউটিউব পেজ বা কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে হুবহু লিখবে না। হুবহু যদি লেখো তাহলে তোমার টিচার কিন্তু তোমাকে একদম সবাইকে একটা গড়ে নাম্বার দিবে, এবং থিওরি গুলো নিজের মতো করে লিখবে। এখানে এই অঙ্কে কিন্তু ক অঙ্কে কিন্তু একটা থিওরি আলোচনা ছিল, সেখানে কিন্তু আমি বলে দিচ্ছি, এবং এটা আমারটা দেখে হুবহু কপি না করে নিজের মতো করে লেখো, বা নিজে একটু বই পড়ো, বই পড়ে লেখো, কিন্তু কোনো থিওরি যে কোনো সাবজেক্ট হোক হুবহু লিখবে না, তাহলে নাম্বারটা কিন্তু একটা গড়ে দেবে। এবং টিচার কিন্তু অনেক অভিজ্ঞ এবং সে কিন্তু জানে যে এটা তুমি কোথা থেকে কালেক্ট করে লিখেছো।